বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আবার বলে রাখি যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই এবং আমার ভিডিওগুলো মনিটাইজ করা হয়নি এবং আমি কতটা ভিউ হলো না হলো এগুলো নিয়ে খুব একটা বদার করি না এবং সেই জন্য আসলে আমার ওই ভিডিওগুলো অত লেপাপাদরস্ত ফিনিশিং, ওই থাম্বনেইল, ব্যানার এইসব দিয়ে আমি খুব একটা অত সময় নষ্ট করার মতো সময় নেই আমি। বাট এরপরও আমি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমার মতামতটা আমি শেয়ার করতে চাই আমার দর্শক শ্রোতা যারা আছেন তাদের সাথে। এবং আমার ওপিনিয়ন, আমার মতামত, আমার বক্তব্য অনেকের পছন্দ হতেও পারে, অনেকের নাও হতে পারে। সো এটা সবসময় হতে পারে, কারণ প্রত্যেকের মত যে এক হবে তা না, এবং আমি যা ভাবি তা যে আপনি ভাববেন তা না। বাট তবুও এটা শেয়ার করা। আমি আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আমি চিন্তা ভাবনা করি এবং ওইসব বিষয়ে যেগুলো গুরুত্বপূর্ণ মাঝে মাঝে আমি ভিডিওতে শেয়ার করি। যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি শেয়ার করেননি তারা দয়া করে শেয়ার করে নেবেন। এতে পরবর্তীতে আমার ভিডিও যখনই অনলাইন আসে তখন আপনি পেয়ে যাবেন। আজকে আসলে যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা যদিও এর আগে আমি আলাপ করেছি এবং এই প্রসঙ্গে আলাপ করতে গেলে আমার কথাগুলো হয়তো অনেকের পছন্দ হবে, অনেকের হয়তো পছন্দ হবে না। কারণ আমাদের বেসামরিক জনগণ যারা আছে, সাধারণ জনগণ, এদের ভিতরে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনী সম্বন্ধে অনেক ভুল ধারণা আছে, অনেক অজ্ঞতা আছে, অনেকেই আমরা জানি না। এবং বর্তমানে এই আইটি যুগে সোশ্যাল মিডিয়ার যে বন্যা বয়ে যাচ্ছে, এখানে তথ্য প্রবাহের যে বন্যা বয়ে যাচ্ছে, তাতে সত্য মিথ্যা যাচাই করাই মুশকিল হয়ে যায়। এবং সেই জন্য আসলে আমাদের দেশের সশস্ত্র বাহিনী, যেটা একটা জাতির মেরুদণ্ড, যেটা একটা জাতির অস্তিত্ব রক্ষা করার জন্য শেষ ভরসা, জনগণের আশা ভরসার শেষ স্থল, এবং জাতির যত ক্রান্তিকাল, যত বিপদ মুসিবতের সময়, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, রাজনীতিক বলেন, এই সশস্ত্র বাহিনী জনগণের পাশে এসে দাঁড়ায়। কারণ এই সশস্ত্র বাহিনী ভিন্ন কোনো গ্রহের মানুষ নয়। এরা এই দেশেরই সন্তান, এই মাটিরই সন্তান। এরা আপনার আমার সন্তান, ভাই, বোন। এরা সশস্ত্র বাহিনীর সদস্য এবং এরা এই মাতৃভূমিকে ভালোবাসে, এই দেশের মাটিকে ভালোবাসে এবং এই দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য কোরআন ছুঁয়ে শপথ করেছে। মুষ্টিমেয় কয়েকজন দুর্নীতিগ্রস্ত সদস্যের কারণে পুরো একটি সংগঠনকে, পুরো একটি সংস্থাকে, বিশেষ করে একটি জাতীয় গর্বের সংগঠন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে কোনোভাবেই বিতর্কিত বা সমালোচিত করা উচিত হবে না। আশা করি আপনারা সকলেই আমার সাথে একমত হবেন। এবং একটা জাতির সশস্ত্র বাহিনীকে জনগণের মূল অংশ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য, জনগণ এবং সশস্ত্র বাহিনীর মাঝে দূরত্ব সৃষ্টি করার জন্য সবসময় HIS, হোস্টাইল ইন্টেলিজেন্স সার্ভিস, বিদেশি গোয়েন্দা সংস্থা আমাদের দেশে তাদের যত ধরনের এজেন্ট, দালাল এবং অপারেটর আছে, তাদের মাধ্যমে তারা চেষ্টা করে যায় নিরন্তরভাবে, সব সময়, যুদ্ধকালীন বলুন, শান্তিকালীন বলেন, সব সময় চেষ্টা করে যায় যাতে আমাদের সশস্ত্র বাহিনীর, একটা দেশের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়, এদের গ্রহণযোগ্যতা জনগণের কাছে কমিয়ে ফেলা হয়
এদের বিশ্বাসযোগ্যতা জনগণের কাছে কমিয়ে ফেলা যায় এবং জনগণ এবং সশস্ত্র বাহিনীর মাঝে একটা দূরত্ব সৃষ্টি করা হয় এবং এই সুযোগ নিয়ে ওরা ওদের ফায়দা সুবিধা মতো লুটার জন্য প্রস্তুত থাকে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। বর্তমান আমাদের দেশ এবং জাতি খুবই একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং নানা ধরনের সমস্যা, নানা ধরনের চ্যালেঞ্জ। যেমন প্রথমেই দায়িত্ব গ্রহণ করার পর ডক্টর ইউনূস বলেছিলেন যে যেখানেই হাত দেওয়া হয় সেখানেই পৌঁছে গেছে। প্রতিটি সেক্টর, প্রতিটি বিভাগ এই দেশের প্রতিটি জায়গায় এরা দুর্নীতিগ্রস্ত এবং পচিয়ে ফেলছে। কাজেই এই জিনিসগুলোকে আস্তে আস্তে অন্তত দেশটাকে একটা সঠিক রাস্তায় তুলে আনার জন্য বর্তমান সরকার চেষ্টা করছেন। আমাদের উচিত সরকারকে সহযোগিতা করা। বাট এর ভিতরে আমরা অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে দেখছি সরকারকে, দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে। বাট এরপরও আমরা দেখতে পাচ্ছি কিছু দৃশ্যমান, কিছু এখনো অদৃশ্যমান সরকারের কর্মকাণ্ড দেশের উন্নয়নের জন্য, দেশের ভঙ্গুর অর্থনীতিকে রক্ষা করার জন্য, দেশের বাণিজ্যকে সচল করার জন্য এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। এর ভিতরে যে জিনিসটা আমি বলছিলাম যে এর আগেও আমরা দেখেছি দুনিয়ার প্রতিটি দেশে সশস্ত্র বাহিনী হচ্ছে জাতীয় প্রতিরক্ষার একটা অংশ, এ টুল অফ ন্যাশনাল সিকিউরিটি। এবং এই জাতীয় প্রতিরক্ষার সাথে সংশ্লিষ্ট টুলগুলোর কর্মকাণ্ড যতটা পারা যায় ততটা সীমিত রাখা হয় প্রচারণার জন্য। এবং আমাদের দেশে আমরা এর আগে দেখেছি সশস্ত্র বাহিনী নিয়ে বাইরে খোলামেলাভাবে সমালোচনা, আলোচনা, বিতর্ক এইসব কিন্তু খুব কম হতে আমরা দেখেছি। কিন্তু বর্তমানে আমরা স্বীকার করি এই আইটির, এই প্রযুক্তির উন্নতির যুগে আমরা বুঝি যে এটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাট তবু আমি আমার দর্শক শ্রোতাদের ভিতর যারা সচেতন, দেশপ্রেমিক, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই দেশ, এই মাটি আপনার আমার। আমরা এই দেশের মাটিতেই জন্মগ্রহণ করেছি এবং আমরা মরবো এই দেশে। সো সেই জন্য এই দেশের প্রতি ভালোবাসা, এই দেশের প্রতি যে প্রেম, এইটার অবস্থান থেকে আমাদের যতটুকু সম্ভব দেশ বিরোধী বিভিন্ন অপপ্রচার, সমালোচনা, বিতর্ক এবং দেশের উন্নয়নের কর্মকাণ্ডে বিঘ্ন ঘটানোর কাজ হতে আমাদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আমাদের সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শেখ হাসিনার সময় মুষ্টিমেয় কয়েকজন সদস্যকে দুর্নীতিগ্রস্ত করার কারণে, এবং সে দুর্নীতিগ্রস্ত করেছে ইচ্ছা করে, তাদেরকে সে তার অপকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য। তার মানে আপনারাই বলেন, আপনাদের এই সন্তানরা তো সেনাবাহিনীতে চাকরি করছে, সশস্ত্র বাহিনীতে চাকরি করছে, আপনারাই বলেন। তাই বলে কি পুরো সশস্ত্র বাহিনী খারাপ, পুরো সেনাবাহিনী খারাপ, তারা দেশপ্রেমিক নয়? তাইলে 4 জুলাই ছাত্র জনতার পাশে শেষ পর্যন্ত কে গিয়ে দাঁড়ালো? ঠিক আছে, আপনারা, আমার কথা, সেনাবাহিনী এই সংগঠন নিয়ে কোনো ব্যক্তির জন্য নয়, কোনো ব্যক্তিকে প্রোটেকশনের জন্য নয়, কারো গীত গাওয়ার জন্য নয়। আমি এই সেনাবাহিনীতে চাকরি করেছি, এই সেনাবাহিনী আমাকে পরিচিতি দিয়েছে এবং এই সেনাবাহিনীর জন্য আমার একটা আত্মার সম্পর্ক রয়ে গেছে। আমার দেশ এবং আমার সেনাবাহিনী, এই দুইটার সাথে আমার আত্মার সম্পর্ক। তো কাজেই
যখন আমি দেখি, যখন আমি শুনি যে অযথা বিদেশি গোয়েন্দা সংস্থার বয়ান মোতাবেক কিছু ইউটিউবার এবং কিছু সশস্ত্র বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত কিছু রাজনীতি ব্যক্তিবর্গ, কিছু মিডিয়ার লোকজন যখন এই সশস্ত্র বাহিনী নিয়ে, সেনাবাহিনী নিয়ে উল্টাপাল্টা কল্পনাপ্রসূত গল্প বলতে থাকে, তখন আমার খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয় এবং বলতে ইচ্ছা হয় যে মূর্খের দল, তোমরা জানো না বলেই তোমরা এসব করছো, অথবা তোমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ আছে সেজন্য তোমরা করছো। আমি অনেককে দেখেছি, অনেক ইউটিউবার, ইভেন কি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের মধ্য থেকেও দেখেছি, তারা খেয়ে না খেয়ে সকাল বিকাল 24 ঘন্টা পারলে ফ্রম ডে 1 তারা এই সশস্ত্র বাহিনী এবং কিছু ইন্ডিভিজুয়ালের সমালোচনা করেই যাচ্ছে এবং এর থেকেই আমরা বুঝতে পারি যে আপনাদের নিশ্চয়ই কোনো ব্যক্তিগত আক্রোশ আছে। আমার কথা হচ্ছে যে ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত পছন্দর বাইরে থেকে, ঊর্ধ্বে থেকে দেশের এই গর্বিত সংস্থা সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীকে একটি উচ্চ মর্যাদায় রাখার দায়িত্ব আপনাদের, আমাদের সবার। আপনারা এই যে ইউটিউবার অনেককে দেখি, ইভেন কি সোশ্যাল মিডিয়াতে দেখি, আপনারা জানেন না, বুঝেন না সেনাবাহিনীর ভিতরে কি আছে কি নাই, এগুলো আপনারা জানেন না। দুই একজন আমাদের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত লোক আছে, তারা মনে হচ্ছে যে ওই চাকরিতে থাকার সময় হয়তো 2-1 দিন গোয়েন্দাতে চাকরি করছে, এখন মনে হয় যে ওরে বাবা এই শার্লক হোমস হয়ে গেছে, হ্যাঁ, একবারে বিরাট গোয়েন্দা প্রধান, সে এখনই আর্মিতে কু করাই দিচ্ছে, এখনই আর্মিতে এটা হচ্ছে, এখনই হচ্ছে। কই কিছু হয়েছে? আমি তো বারবার বলে আসছি, এই সেনাবাহিনীতে কোনো কু হবে না, জেনারেল ওয়াকার কোনো কু করবে না। আই নো, আই ক্যান রিড মাইন্ডস। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, বয়স তো আর কম হয় নাই, দেখেন না উপরে নিচে সব পাকছে। অভিজ্ঞতা তো কম হয় নাই, চাকরি তো কম করি নাই, বইপত্র তো ঘাটাঘাটি কম করি না। সো আল্লাহর রহমতে, আল্লাহকে হাজির নাজির জেনে যা বলি সত্যি বলি। দেশকে ভালোবাসি, সেনাবাহিনীকে ভালোবাসি, বিকজ এ সোলজার ইজ অলওয়েজ এ সোলজার। একদিন সৈনিক ছিলাম, আজীবন সৈনিক থাকবো। ইউনিফর্ম হয়তো গায়ে নাই, কিন্তু আমার রক্তের সাথে মিশে গেছে সৈনিক জীবনের সবকিছু। তো যে জিনিসটা বলছিলাম যে, তো ওই যে ওদের তথ্যের উপরে নির্ভর করে আপনারা ভিউ বাড়ানোর জন্য ইউটিউবের হাজার ভিউ বাড়ান, আর লোকজনও, বিশেষ করে বাইরের লোকজন, বেসামরিক লোকজন সেনাবাহিনীর খবর পাইলে তো একবারে মনে হয় কি হচ্ছে, দেশ উল্টে যাচ্ছে। আরে আমাকে অনেকে রিং করছে, ভাই দেশের খবর কি? আমি ঘুমান, দেশ কিচ্ছু নাই। আপনারা যে প্রপাগান্ডা করতেছেন, যারা প্রপাগান্ডা করতেছে বড় বড় ইউটিউবার, দেশের বাইরে থেকে দেশের ভিতরে থেকে, দে আর ননসেন্স। তারা পয়সা কামানোর জন্য ওই দেশের শত্রুদের কথা বলতেছে এবং আমাদের এই সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে, আমাদের দেশকে বেইজ্জত করতেছে। এবং ভাবখানা এমন, ওনারাই বিপ্লব ঘটাইছে এবং দেশকে স্বাধীন ওনারাই করছে, ওনারাই দেশকে ফেলে দিতে পারবে। বাট I tell you, my dear, everything has got consequence. বেশি ওই যে বলে না, চামচিকার পাখা গজাইলে একটু উঠতে চায়, বাট যখন ধরাস করে পড়বে তখন এভরিথিং ইজ গন। তো কাজেই আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, কথাবার্তা সতর্ক। আমাকে অনেক আগে, আমার মনে পড়ে, আমি তখন জুনিয়র অফিসার ছিলাম, আমার এক যখন বাইরে পুলিশ আর্মির সাথে খুব মিসবিহেভ করতেছিল, তখন আমি ওনাকে বলছিলাম, স্যার ইজ ভেরি হার্টেনিং, আমাদের আর্মিতে কোনো অ্যাকশন নিচ্ছে না, এই সেই। সো উনি আমাকে বলছিলেন যে, রোকন,
ডোন্ট ওয়ারি, ডান্ডা আর্মির হাতে আছে, ওই জায়গা মতো দিবে, সব সোজা হবে। তো সেই জন্য বলতেছি এটা শুধু বাংলাদেশে না, সব জায়গায়। কাজে সশস্ত্র বাহিনী হচ্ছে আগুন, এটাকে নিয়ে বেশি খেলতে যাবেন না কেউ, এবং বেশি শাসন করতে যাবেন না। একবার এই হইছে ওই হইছে, হ্যাঁ, মার্শালগি করে ফেলে, কি গালিগালাজ করেন বিশ্রী ভাষায়, হ্যাঁ, দিস ইজ নট রাইট। সেনাবাহিনীও কিন্তু ট্যাক্স দেয়। আপনারা অনেকে মনে করেন যে আপনাদের ট্যাক্সের টাকায় চলতেছে, দুনিয়ার সব জায়গায় ট্যাক্সের টাকাই চলে। বিভিন্ন সরকারি সেবা সংগঠনগুলো, শুধু সশস্ত্র বাহিনী না, সেবা সংগঠন যতগুলো আছে, এই যে ফায়ার ব্রিগেড বলেন, পুলিশ বলেন, যত কিছু আছে, এই ধরনের সবকিছু জনগণের ট্যাক্সের টাকায় চলে। আবার এই সশস্ত্র বাহিনীর সদস্যরা কিন্তু নিজেরাও ট্যাক্স পে করে। তো বাট দে গিভ দেয়ার সার্ভিস, তারা তাদের জীবন বাজি রেখে দেশের তাদের কাজ করে, তাদের জীবন উৎসর্গ করার জন্য, সুপ্রিম স্যাক্রিফাইসের জন্য তারা কসম করে, এবং তারা করে। তো সেই জন্য ওই কথায় কথায় ওগুলো নতুন কথা বলার দরকার নাই। আমাদের ট্যাক্সের টাকায় এই হয়েছে সেই হয়েছে, তাই বলে কি আর্মির অপারেশন রুমে কি অপারেশন প্ল্যানিং হচ্ছে এটা আপনাকে বলতে হবে, আপনাকে শেয়ার করতে হবে? আপনি পলিটিক্যাল লিডার, ইউ ডু ইউর পলিটিক্স উইথ ইউর ওয়ার্কার্স। আমার ক্যান্টনমেন্টে কি হচ্ছে এটা আপনার জানার কি দরকার? আমার সেনাবাহিনী কি পরিকল্পনা করতেছে এটা আপনার জানার কি দরকার? সরকার জানবে। তো সেই জন্য বেশি আওলাইন না, সেনাবাহিনী নিয়ে যারা বেশি আওলাইতেছেন, দ্যাট উইল বি নট নাইস। যারা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদেরও অবদান দরকার, কিন্তু যারা ডিরেইলড, বিপথে হাঁটছেন, ভুল পথে হাঁটছেন, এবং অনেকে ধারণা করছে যারা ভারতীয় গোয়েন্দার কাছে বিক্রি হয়ে গেছেন তারা ঠিক রাস্তায় ফেরত আসেন, না হলে সব কিছুর একটা কনসিকুয়েন্স আছে, টুডে আর টুমরো। ক্যান্টনমেন্টে দরবার হচ্ছে, এটা সাথে সাথে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে ওই যে দালাল, বেইমান, বিশ্বাসঘাতক যেগুলো ক্যান্টনমেন্টের ভিতরে আছে, এরা কার কাছে পাঠাচ্ছে? ইউটিউবার কনক সারোয়ার কাছে, ইলিয়াসের কাছে, হ্যাঁ, এবং আরো যারা আছে তারা। তার মানে একটা মানুষের লয়ালিটি কদ্দুর নষ্ট হলে এইসব কাজ করতে পারে। আর ওনারাও না জেনে, হ্যাঁ, ক্যান্টনমেন্টে কি হচ্ছে, সৈনিকদের সাথে সেনাপ্রধান বৈঠক করতেছে। আরে ভাই, ইট ইজ এ রুটিন মিটিং। আমাদের সেনাবাহিনীতে যোগাযোগের, সৈনিক আর কমান্ড লেভেলের যোগাযোগের এইটাই হচ্ছে মাধ্যম, দরবার। সামনাসামনি মিটিং হয়, আলোচনা হয় বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন সমস্যা শোনা হয়, সমাধান দেয়া হয়, নোট করা হয় অ্যাকশন নেওয়ার জন্য। এই হচ্ছে দরবার। তারপরে অফিসার অ্যাড্রেস হয়, কমান্ড এশলন কমান্ডাররা তাদের আন্ডার কমান্ড অফিসার যারা থাকে তাদের সাথে মিটিং করে রুটিন বেসিসে, মান্থলি, 3 মান্থলি, সামথিং লাইক দ্যাট, অথবা বিশেষ কোনো অবস্থায়, বিশেষ কোনো আদেশ যদি দেওয়ার থাকে। জেনারেল ওয়াকার অফিসারদের অ্যাড্রেস করতেছে, এইটা একটা ইস্যু কেমনে হয়, ইউ টেল মি। তারপরে মনে করেন ফরমেশন কমান্ডার যারা আছে, এই যে ফরমেশন কমান্ডার মানে বিভিন্ন ডিপ কমান্ডার, জিওসি যেগুলা, ওই যে যশোর, তারপরে কুমিল্লা, সাভার, বিভিন্ন জায়গায় যে জেনারেলরা আছে, ডিভিশন আছে, ক্যান্টনমেন্ট আছে, ওখানে যে কমান্ডাররা আছে, ডিপ কমান্ডাররা, তারা আসে, তা অনেক ব্রিগেড কমান্ডার আছে, তারা আসে। এই কমান্ডারদের কনফারেন্স হয় মাসিক, ওইটাকে বলে ফরমেশন কমান্ডার কনফারেন্স। এটা নর্মালি আর্মি হেডকোয়ার্টারেই হয়। ওরা আসে, 2-3 দিনের জন্য থাকে, কনফারেন্স হয়, যাওয়ার আগের দিন রাত্রেবেলায় একটা ডিনার হয়। এটা হয়তো অফিসার মেসে হয়, নাইলে সেনাপ্রধানের বাসায় হয়। সেদিন দেখলাম এক ইউটিউবার ছবি দিছে, কি ঘটছে এত রাত্রে, কি হচ্ছে সেনাপ্রধানের বাসায়। এইগুলি কোন ধরনের কারবার? একবারে ন্যাংটা করে দিতে চাচ্ছেন? আমাদের প্রতিরক্ষা সিস্টেমকে ন্যাংটা করে দিতে চাচ্ছেন? দুর্ভাগ্য, আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে এই ধরনের দালাল, ট্রেইটর যারা ছবি তুলে তুলে আপনাদেরকে পাঠাচ্ছে,
আর আপনারা এগুলো পাইয়া নাচতেছেন, আরে কি যেন পেয়ে গেছি, টপ সিক্রেট ম্যাটেরিয়াল, এবং ওইটা নিয়ে একবারে সেনাপ্রধানকে, সেনাবাহিনীকে হুমকি তামকি দিচ্ছেন আপনারা। দ্যাটস নট রাইট, এটা ঠিক না। তারপর মনে করেন ক্যান্টনমেন্টের আশেপাশে ইব্রাহিমপুর, কচুক্ষেত, বনানী এইসব এলাকায় আমি তো 30 বছর আর্মিতে চাকরি করে আসছি ভাই, ঢাকাতে তো অনেকদিন করছি, গুরুত্বপূর্ণ পদেও ছিলাম। সেই জেনারেল এরশাদের সময় থেকে শুরু করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যখন বেড়ে যায়, বিভিন্ন ক্রাইম যখন বেড়ে যায়, ক্যান্টনমেন্টের পারিপার্শ্বিক যে এলাকাগুলো, আশেপাশের সংলগ্ন এলাকাগুলোতে আমাদের সৈনিক, আদার র্যাঙ্কস, জেসি, ওদের ফ্যামিলি কোয়ার্টার আছে, তারা থাকে, এবং এগুলোর এই যে ক্রাইম এবং পলিটিক্যাল ভায়োলেন্সের স্পিল ওভার এখানে আসতে পারে ক্যান্টনমেন্টের ভিতরে বা ওখানে, সেই জন্য মাঝে মাঝে এগুলো করা হয়। আমাদের ক্যান্টনমেন্ট বোর্ডের যেই সিএও থাকে, হি ইজ এ ম্যাজিস্ট্রেট, সি পাওয়ার আছে তার, এবং ওই এলাকাগুলো ক্যান্টনমেন্ট বোর্ডের আন্ডারে। সো এইটাতে যে কোনো সময় এই যে সভা সমিতি বা এটা সেটা অনুষ্ঠান, এগুলো নিষিদ্ধ করা যেতে পারে, এগুলো হয়ে আসছে আগে থেকে এবং ভবিষ্যতেও হবে। তো এইটা নিয়ে আপনাদের নিউজ বানানোর, এত মানুষকে আতঙ্কগ্রস্ত করার কি দরকার? ক্যান্টনমেন্টে যেন কি যেন হচ্ছে, ক্যান্টনমেন্টে যেন কি যেন হচ্ছে। তো আপনারা এগুলো জানেন না, তো কোনোদিন ভিতরের খবর তো জানেন না, তো সেই জন্য আপনারা এগুলো পেয়ে মনে করেন যে আপনারা যেন কি গুরুত্বপূর্ণ টপ সিক্রেট মেসেজ পাই গেছেন, ইনফরমেশন পাই গেছেন, এটা তো বলা উচিত। ইউটিউব করছেন আর লোকজনও ওই যে কি যেন হচ্ছে ক্যান্টনমেন্টে। আরে আমাকে মালয়েশিয়া থেকে আমার এক ফ্রেন্ড রিং করছে, ভাই কিছু যেন একটা হয়েছে মনে হয়। আমি বলি ভাই ঘুমান, কিছু হয় নাই, ফরমেশন কমান্ডার কনফারেন্স হয়েছে। তো আমাদের ভিতরেও ওই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কিছু অফিসার আছে, তাদের ব্যক্তিগত আক্রোশ, কারণ তারাই আর্মি থেকে আউটস্টেড হয়েছে, থ্রোন আউট, কিকড আউট হয়েছে বিকজ অফ দেয়ার চারিত্রিক দোষ বা অন্য কোনো কারণে, অন্য কোনো তাদের এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এইটা সেটা ওঠার জন্য। তো এইসব অফিসারের তো কোনো একটা আনুগত্য বলতে কিছু নাই, লয়ালিটি নাই, তারপরে একটা এফেকশন, একটা যে নিজের সংস্থা সংগঠনের জন্য যে একটা প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, এটা নাই, কারণ হি হ্যাজ বিন কিকড আউট। তো এই কিকড আউট অফিসারগুলোর থেকে আপনারা ইনফরমেশন পাইয়া আপনারা মনে করেন যে এইটাই বোধহয় রিয়েল জিনিস, ওইটা কারেক্ট না। আমি এই কথাগুলো ইউটিউবারদের উদ্দেশ্যে বলতেছি। আপনারা যে একবারে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলতেছেন, ক্যান্টনমেন্টে কি হয়ে গেল, সেনাবাহিনী কু করতেছে, আরে কু করা লাগে নাকি? মাঠে ময়দানে তো সবগুলো, সব জায়গায় তো আমাদের আর্মি আছে এখন। সো আউলফল কথা বলেন কেন আপনারা? জেনারেল ওয়াকার যদি জরুরি অবস্থা করতে চায় বা আর্মি টেক ওভার করতে চায়, এটা তো 1-2 ব্যাপার, বাট এটা হবে না, কারণ আমাদের সেনাবাহিনী ওই সেনাবাহিনী নাই, সেই জেনারেলের সাথে সেনাবাহিনীও নয় বা এই 75 পূর্ববর্তী সেনাবাহিনী নয়। আমাদের সেনাবাহিনীর সদস্যরা এখন অনেক শিক্ষিত এবং আমাদের সেনাবাহিনী অনেক উন্নত, আমাদের দৃষ্টিভঙ্গি অনেক পজিটিভ, অনেক ইতিবাচক। আমরা দেশকে ভালোবাসি, আমরা ওই যে পলিটিক্যাল চোর রাজনীতিবিদদের মতো দেশের 12টা বাজাইতে চাই না, আমরা দেশকে রক্ষা করতে চাই সবসময়। তারপর মনে করেন খুবই দুঃখের সাথে বলতে হয়, জীবনে কখনো দেখিনি, আপনারাও কখনো দেখেন নাই, যে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা দাবি নিয়ে রাস্তায় নামবে, প্রেস ক্লাবে যাবে। তার আগে আমি বলতে চাই, এই জিনিসটা যারা শিখাইছে সশস্ত্র বাহিনীর কিছু অফিসার, তাদেরকে এটার জবাবদিহি করতে হবে। আমাদের সেনাবাহিনীতে এই প্রপার নিয়ম কানুন আছে। সেনাবাহিনীতে যখন কারো কেউ অপরাধ করে, গুরুতর অপরাধ করে, এটা তদন্ত আদালত হয়, এবং তদন্ত আদালতের প্রেক্ষিতে যদি বেশি গুরুতর অপরাধ হয়, এটার উপরে আরো ডিটেইল তদন্ত আদালত হয়, তারপর কোর্ট মার্শাল হয়, চাকরিচ্যুত হয়, জেল হয় বা ডিমোশন হয়, এই ধরনের বিভিন্ন ধরনের শাস্তি আছে।
তো এই ধরনের শাস্তি আবার সৈনিকদের এই স্কোপও আছে কিন্তু আমাদের সেনা আইনে, যে তারা অ্যাপ্লিকেশন করবে, মার্সি পিটিশন করবে শাস্তি মওকুফ বা কমানোর জন্য। এবং মানবিক দৃষ্টিকোণ থেকে যারা শাস্তি প্রদান করে থাকে ওই অথরিটি এটাকে রিভিউ করে এটাকে মওকুফ বা হ্রাস করার চেষ্টা করা হয়, এবং এটা হয়ে আসছে। এই যে কিছু সৈনিকের বিভিন্ন এর ভিতর থেকে কয়েকজন সৈনিক আমার সাথে দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল ওই যে এনসিপির একটা মিটিংয়ে গেছিলাম ওখানে, এবং ওরা আমার নাম্বার রাখছিল, আমাকে ফোন করছে। স্যার আমি ওদেরকে বললাম যে আমার কথা হয়েছে, অ্যাডজুটেন্ট জেনারেলের সাথে একদিন দেখা হয়েছে, আমি তাকে বলছি যে এই ধরনের অনেক সৈনিকেরই আছে বিভিন্ন কোরের, তাদের এটা কিছু করা যায় কিনা। বলে স্যার এটা আমরা অলরেডি বোর্ড করছি এবং এগুলো সর্ট আউট করে আমরা রেকর্ডে পাঠাবো, এগুলা অ্যাকশন নিয়ে তারপরে ওদেরকে জানানো হবে। বাট ওই কদিন আগে আবার আমাকে রিং করার পর আমি ওদেরকে বললাম, স্যার আমাকে বললো স্যার এটা আমাদের তো কিছু হইলো না স্যার, আমরা এটা বেশি হইলে স্যার আমরা রাস্তায় নেমে যাব, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এই সেই। আরে ভাই, এই 15-16 বছর অপেক্ষা করতে পারছস, ওদেরকে কিছুদিন সময় দেয় না। এই যে তোমরা বলতেছো 800 সৈনিক তো শুধু সেনাবাহিনীর না, এটা 3 বাহিনীর। তো এটা করতে গেলে একটু সময় তো লাগে, বাট আমি বুঝতে পারছি এবং এটা দেশের মানুষও এখন বুঝতে পারছে যে এই খেলার ভিতরে অন্য খেলারই নেমে গেছে। এদেরকে মিসগাইড করার জন্য, এদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য, এদেরকে প্রেস ক্লাবে নেওয়ার জন্য, এদেরকে রাস্তায় শুয়ে ফেলা, গাড়ির সামনে শোয়ানোর জন্য, এদেরকে জাহাঙ্গীর গেটের সামনে এসে স্লোগান দেওয়ার জন্য উস্কানি দিছে একটা অথরিটি। এবং এতে আমি শুনছি আমাদের কিছু সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররাও আছে। অসুবিধা নাই, এটা তো বাংলাদেশ, আর সেনাবাহিনী একবারে পৌঁছা যায় নাই। কিছু হাসিনা কিছু সেনাবাহিনীর সদস্যকে নীতিগ্রস্ত করছে বইলা পুরো সেনাবাহিনী পৌঁছে নাই। আয়নাগর সেনাবাহিনী বানায় নাই, কিছু লোক বানাইছে, কিছু লোককে দিয়া, কিছু সদস্যকে দিয়া, সেনাবাহিনীর সদস্যকে দিয়া শেখ হাসিনা বানাইছে। তাই বলে আমার এই সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশন, বিভিন্ন ব্রিগেড, বিভিন্ন ইউনিট এবং আমার যে বাকি সৈনিক এবং অফিসাররা আছে, এদের দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না। এবং আপনারা যদি আঙ্গুল তুলেন, কথায় কথায় বলেন, কথায় কথায় আপনারা আর্মির কথা বললে ওয়াকারের কথা বলেন, ওয়াকার এই 600 জন লোককে কেন আটকে স্থান দিছে, ওয়াকার কেন হাসিনারা যাইতে দিছে। আরে ভাই, এটা তো অন্য হিসাব কিতাব, আপনারা ওই ইন্ডিয়ান ন্যারেটিভে কেন সব সময় খালি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন? তো কাজে আমি এখানে যে পয়েন্টটা বলতেছিলাম, যে সেনা সদস্যরা যে এই যে রাস্তায় নামছে, এটা একটা ভুল জিনিস। এটা তরিকা আছে, এটা চ্যানেল আছে, ওই চ্যানেল অনুযায়ী আবেদন করবে, সময় দিতে হবে, অধৈর্য হওয়ার কিছু নাই। এবং এগুলো রিভিউ হচ্ছে, বিভিন্ন রেকর্ডে পাঠানো হয়েছে, রিভিউ করে যাকে চাকরি মওকুফ করা যায়, চাকরিতে ফেরানো যায়, বা কি বলে যেন বেতন ভাতার দিয়ে কম্পেনসেশন দেওয়া যায়, এটা ব্যবস্থা নেওয়া হবে। এটা আমি শুনছি। তো এরপরও এই রাস্তায় নেমে এসব ফাইজলামি করা, এগুলো সরকারের জন্য, সেনাবাহিনীর জন্য বিব্রতকর অবস্থার তৈরি করা না? এটা তো আপনারা বুঝেন, এবং আপনারা সেদিন দেখছেন যে এই সিচুয়েশন করছে প্রেস ক্লাবের সামনে। ইট ইজ নট অনলি আমাদের সৈনিকরা না, এদেরকে উস্কাইছে। তারপরে মনে করেন একটা ডকুমেন্টারি ছাড়ছে, মানে আমি এগুলো দেখে না হাসি লাগে। একটা ইউটিউবার বলতেছে, আরে কি দুর্দান্ত সেনাবাহিনীর একটা ডকুমেন্টারি ফিল্ম ছাড়ছে এবং এইটার পিছনে নিহিত আছে মানে গুরু রহস্য। ইউটিউব এবং এই সোশ্যাল মিডিয়ার ইয়েতে কথা বলতে জানে না, আলু কচু কিচ্ছু জানে না, এই ধরনের লোকজন আইসা টক শো করে, বক্তৃতা দেওয়ার চেষ্টা করে এবং ইউটিউবাররা ভিডিও বানায়। আরে ছাগল, এই যে ডকুমেন্টারি ফিল্ম যে কোনো অর্গানাইজেশন বানায়, এটা কোনো কর্পোরেশন হোক, কোনো বাহিনী হোক,
কোনো সংস্থা হোক, তাদের বিভিন্ন জিনিস প্রমোশনের জন্য, তাদের বিভিন্ন জিনিস অ্যাওয়্যার করার জন্য, লোকজনকে জানানোর জন্য তারা ওই ধরনের ভিডিও বানায়, ডকুমেন্টারি ফিল্ম বানায়। তো আমাদের সেনাবাহিনী এবং আমাদের বিভিন্ন বাহিনী সমূহে সব সময় তো এই ধরনের ডকুমেন্টারি ফিল্ম বানানো হয়ে থাকে। এই যে উন্নয়ন কর্মকাণ্ডে সেনাবাহিনী কি ভূমিকা পালন করতেছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী কি কর্মকাণ্ড করতেছে, একইভাবে নেভি, এয়ারফোর্স এরা তারপরে মনে করেন জাতি গঠনে কি কাজ করতেছে, এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডের উপর ভিত্তি করে তারপর আমাদের প্রশিক্ষণ, তারপর অন্যান্য কর্মকাণ্ড, সোশ্যাল লাইফ, এগুলোর উপরে অনুষ্ঠানও হয় টিভিতে, আপনারা দেখছেন। যেমন সেনাবাহিনীর একটা অনির্বাণ হয়। তো এগুলো নতুন কি আমাকে বলেন? তো এগুলো নিয়ে রসালো এত কথা বলা, এত সমালোচনা করা সেনাবাহিনীকে নিয়ে, এটা আপনারা বুঝতে পারতেছেন না কার বয়ানে আপনারা এসব করতেছেন? এবং আমরা তো বুঝতে পারতেছি, বাইরে থেকে আমরা বুঝতে পারতেছি, জনগণের মধ্য থেকে অনেকেই বুঝতে পারতেছে যে আপনাদের মধ্য থেকে এই যে মিডিয়া, ইউটিউবার যারা ভিডিও টিডিও বানান, যারা এসব কথা বলেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আপনারা যে বিক্রি হয়ে গেছেন। তো যারা বিক্রি হয়ে গেছেন আপনাদের কিন্তু সতর্ক হয়ে যাওয়ার সময় আসছে, কারণ আপনারা চিহ্নিত হয়ে যাচ্ছেন, এবং চিহ্নিত হয়ে গেলে পরিণতি খারাপ ছাড়া তো ভালো হবে না। কনসিকুয়েন্সেস উইল বি দেয়ার। তো সেই জন্য জাতীয় সেনাবাহিনী, জাতীয় সশস্ত্র বাহিনী মতো এই ধরনের স্পর্শকাতর সংগঠন নিয়ে বেশি আউলাইয়েন না, বেশি কসলাইয়েন না, বেশি সমালোচনা করেন না, বেশি বিতর্কিত করেন না। ওই যে জাস্ট কথায় কথায় ইয়ে করেন না। আপনারা চিন্তা করে দেখেন, এই যে একটা ছেলে ফেসবুকে লিখছে, তার আমার বলছে হ্যাঁ আমাদের ট্যাক্সের টাকা ইয়ে করে আর্মি, সেনাবাহিনী যখন স্বৈরাচার লোক মারতেছিল তখন কিছু করে নাই কেন? করছে তো। সেনাবাহিনী যদি সেদিন ঘুরে না দাঁড়াইতো, জাস্ট চিন্তা করে দেখেন নিরপেক্ষভাবে দেশের অবস্থা কি হতো। আর বর্তমানে দেখেন, বর্তমান সময়ে দেখেন পুলিশের অবস্থা তো দেখেন কেমন ভঙ্গুর। পুলিশের কাঠামো এখন ঠিক মতো সোজা হয় নাই। কে চালাচ্ছে? দেশের বিভিন্ন গ্রাম গঞ্জে কারা? এরা সেনাবাহিনীর সদস্য না? ঠিক মতো এরা ঘুমাতে পারে না 3 ঘন্টা, ডিউটি, পেট্রোল, টহল এগুলাতে। আর যেই কাজ করতেছে এই কাজ তো ওদের না করার কথা না, বাট এই সেনাবাহিনী করতেছে। এবং এই সেনাবাহিনী এদ্দুর করতেছে বইলাই অবস্থা এদ্দুর আছে। নাইলে কি হইতো চিন্তা করে দেখেন, নাইলে দরজা বন্ধ করেও ঘুমাইতে পারতেন না। চুরি, ডাকাতি, এইটা ওইটা হইতই, সামাজিক নিরাপত্তা থাকতো না। তো কাজেই বি গ্রেটফুল, প্রশংসা করুন। কাজ করে তো প্রমাণ করতেছে সেনাবাহিনী দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে। কাজেই ভারতের বয়ানে, ভারতের নেরেটিভ নিয়ে আপনারা আমাদের প্রাণপ্রিয় সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করবেন না, প্রাণপ্রিয় সশস্ত্র বাহিনীকে সমালোচিত করবেন না এবং ঘাটাবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে পরে। আসসালামু আলাইকুম।